রাত নামলেই গ্রামটা বদলে যেত। দিনের আলোয় যে পথগুলো চেনা ছিল, অন্ধকারে সেগুলো যেন নিজের ছায়াকেও চিনতে পারত না। বাঁশঝাড়ের ফাঁক দিয়ে বাতাস ঢুকে পড়লে পাতার ঘর্ষণে এমন শব্দ হতো, মনে হতো কেউ ফিসফিস করে কিছু বলছে। এই গ্রামটার নাম ছিল অচিনপুর। চারদিকে ধানক্ষেত, মাঝখানে কাঁচা রাস্তা, আর রাস্তার দুধারে মাটির বাড়ি। সবই শান্ত, স্থির। দিনের বেলায় এখানে জীবন ছিল খুব সাধারণ। সূর্য উঠলেই মাঠে যাওয়া, গরুর ঘণ্টার আওয়াজ, পুকুর ঘাটে কলকল করে জল তোলা, আর সন্ধে চুলোর ধোঁয়া। কিন্তু সেই শান্তির ভেতরেই ধীরে ধীরে ঢুকে পড়েছিল অদ্ভুত এক ভয়। শুরুটা কেউ তেমন গুরুত্ব দেয়নি। প্রথমে বিষ্ণুপদের ঘর থেকে চালের মাপের হাঁড়িটা উধাও হয়েছিল। সবাই ভেবেছিল ভুলে কোথাও রাখা হয়েছে। তারপর দিন দুয়েক পর কনকচাঁদের উঠোন থেকে পিতলের গ্লাস, আর তারপরেই একেবারে নিঃশব্দে মাধবীর ঘরের কোণে রাখা নতুন ধানের বস্তা। গ্রামটা যেন হঠাৎ থমকে গেল। লোকজন সন্ধ্যা হলেই দরজার খিল বাড়িয়ে দিত, কুকুরের ডাকে বুক কেঁপে উঠত। বাচ্চারা খেলতে খেলতে হঠাৎ চুপ করে যেত, যেন খেলাটার মধ্যেও ঢুকে পড়েছে অজানা কিছু। চৌপালায় বসে রাত বাড়ত। কে হতে পারে? বাইরের কেউ, নাকি গ্রামেরই মানুষ? এই প্রশ্নটাই ধীরে ধীরে বিষ হয়ে উঠল। মানুষের চোখ বদলাতে শুরু করল। একজন আরেকজনের দিকে তাকালো সন্দেহ নিয়ে। যে মানুষটা গতকাল পর্যন্ত চেনা ছিল, আজ তার নীরবতায় অস্বস্তিকর লাগত। সবচেয়ে বেশি কথা বলতেন বৃদ্ধ শশাঙ্ক মশাই। গলার স্বর শান্ত, কিন্তু চোখে গভীর চিন্তা। তিনি বলতেন, ভয় পেলে চলবে না, একসঙ্গে থাকলে কিছুই আমাদের ছুঁতে পারবে না। কথাগুলো ঠিকই ছিল, তবু রাত নামলেই সেই কথা মনে থাকত না। রাতের অন্ধকারে গ্রামটা যেন নিঃশ্বাস ধরে থাকত। মাটির দেয়ালে ঝুলে থাকা প্রদীপের আলো কাঁপত। ছায়াগুলো নড়ত, অথচ কেউ হাঁটত না। গ্রামের পাহারাদার ছিলেন হরিধন। বাঁ হাতে লাঠি, ডান হাতে পুরনো টর্চ। সারা রাত গলি ঘুরতেন। তবু ভোর হলেই শোনা যেত কোথাও না কোথাও কিছু নেই। এক রাতে ঘন অন্ধকারে হরিধন শপথ করে বলেছিলেন তিনি কারো পায়ের শব্দ শুনেছেন, খুব হালকা, মাটিতে যেন কেউ পা টিপে টিপে হাঁটছে। কিন্তু যখন আলো ফেলেছেন, কিছুই ছিল না, শুধু বাতাসে দুলছিল একটা শুকনো কলা পাতা। এরপর থেকেই ভয়টা জমাট বাঁধতে শুরু করে। মেয়েরা গয়না পরা বন্ধ করল, বাচ্চাদের সন্ধ্যের পর বাইরে যেতে মানা, পুরুষরা ঘুমল অর্ধ চোখ খোলা রেখে। গ্রামটা জেগেছিল, কিন্তু সেই জেগে থাকা ঘুমের চেয়েও বেশি ভয়ানক। এক রাতে হঠাৎ চিৎকার, ঝড়ের মতো লোক ছুটে গেল পুকুর পাড়ে। কুন্তলার ঘর থেকে ময়দার বস্তা নেই। কুন্তলা কাঁদছিল না, সে ফ্যাল করে তাকিয়েছিল, যেন ভেতরের সব শব্দ শেষ হয়ে গেছে। সেই রাতেই সিদ্ধান্ত হল, এভাবে আর চলবে না। পরের রাত থেকে পাহারা বাড়ল। 4 জন করে যুবক, লণ্ঠন, লাঠি আর বুকের ভেতর জমে থাকা আতঙ্ক। কিন্তু অদ্ভুতভাবে যেদিন পাহারা করা হল, সেদিন কিছুই হল না। পরের দিনও না, তারপরের রাতেও না। লোকজন একটু ঢিল দিল, আর ঠিক তখনই গ্রামের শেষ প্রান্তের বাড়িটা থেকে আবার উধাও হল জিনিস। মনে হলো যেন কেউ সব দেখছে, সব শুনছে, আর ঠিক সময়েই আঘাত করছে। গ্রামটা বুঝে গেল, এই অন্ধকার শুধু বাইরের নয়, কোথাও কারোর ভেতরেই লুকিয়ে আছে সেই ছায়া। পরদিন সকালে অচিনপুর আর আগের মতো রইল না। সূর্য উঠেছিল ঠিকই, কিন্তু আলোয় কোনো উষ্ণতা ছিল না। মানুষ কথা বলছিল, কিন্তু সেই কথায় ছিল চাপা গুঞ্জন, চাপা ভয়। চৌপালায় ভিড় জমল, সবার চোখ লাল, ঘুমহীন। আর একটা ভাঙা কাঁসার বাটি। সবাই থমকে গেল। এগুলো চুরি করা জিনিস নয়, এগুলো ক্ষুধার জিনিস। শশাঙ্ক মশাই ধীরে বসে পড়লেন। বললেন, এই চোর লোভের নয়, অভাবের। ঠিক তখনই চৌপালার দিক থেকে চিৎকার, রঘুনাথ নেই। দরজা খোলা।
কেউ পাহারা এড়িয়ে তাকে বের করে নিয়েছে, নাকি সে নিজেই গেছে? ভয় এবার রূপ বদলাল। এটা আর শুধু চুরি নয়, এটা ছিল কারোর উপস্থিতির খেলা। গ্রামের দক্ষিণে পরিত্যক্ত কুমোরপাড়ার দিকে আবার শব্দ পাওয়া গেল। এবার সবাই একসঙ্গে গেল। ভাঙা চুল্লি, ঠান্ডা ছাই, আর কোণে জড়সড় হয়ে বসে থাকা একটা মানুষ। ময়লা মুখ, চোখ দুটো জ্বলছে। সে কাঁপছিল। নিজেকে বলল, অচেনা নাম। সে বলল, আমি নিতে চাইনি, আমি বাঁচতে চেয়েছিলাম। তার পাশে পড়েছিল রঘুনাথ,